অ্যাসপিরেন্টস একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা রয়েছি, আজকে আমাদের সাথে রয়েছে তন্ময় দাস। তন্ময় 2023-এর মিসেলেনিয়াস মেন্সের ক্যান্ডিডেট। আজকে তার মক ইন্টারভিউ আমরা নেব। তন্ময়, প্রথমেই তোমাকে স্বাগত। Thank you, sir. তন্ময়, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Good evening, sir. My name is Tanmoy Das. I am from Malda district of West Bengal. I have done my graduation in History Honours from Netaji Subhas Open University in 2020. Since then, I have been preparing for various competitive examinations. I got my first breakthrough in 2024 by qualifying SSC MTS and Havaldar examination. Now I am posted in Daman Commissionerate, Gujarat. That is all about me, sir. Thank you. তোমার চাকরির একটা অভিজ্ঞতা বলো, যেটা তোমার মনে খুব দাগ কেটেছে। স্যার, প্রথমত এটা আমার প্রথম চাকরি, সেই জন্য এটার এক্সপিরিয়েন্স আমার জন্য খুবই স্পেশাল। আমি এখানে এসেছি এত দূরে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গুজরাটে, এবং এখানে এসে আমার অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যিনি একজন আইআরএস অফিসার, তার আন্ডারে কাজ করি। তাকে দেখে আমি আরো উদ্বুদ্ধ হতে পারি যে সিভিল সার্ভিসে যাওয়ার জন্য। আচ্ছা, গুজরাটের এই মুহূর্তে সিএম কে আছেন? স্যার, জানা নেই, ভুলে গেছি। ওকে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো এক সময় গুজরাটের সিএম ছিলেন, তো ওনার টেনিওরটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? স্যার, এটাও জানা নেই। ওকে। তুমি এই মিসেলেনিয়াসের যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে তোমার পছন্দের পোস্ট কোনগুলো? এক নম্বরে আছে রেভিনিউ ইন্সপেক্টর, তারপর ব্লক ইউথ অফিসার, দেন ডিসিডব্লিউ ইন্সপেক্টর। এই তিনটা আমার ফার্স্ট প্রেফারেন্স। আচ্ছা, রেভিনিউ ইন্সপেক্টর এই পদটাকে প্রথম দিকে রাখার কারণ কি? কারণ রেভিনিউ ইন্সপেক্টর পদটি প্রথমে রাখার কারণ হলো, এই পদটির মাধ্যমে আমি পরবর্তীতে প্রমোটেড হয়ে ডাব্লিউবিসিএস গ্রুপ সি অফিসারে উন্নত হতে পারি। তাই সেটা কোন পোস্ট? সেটা হচ্ছে রেভিনিউ অফিসার। আচ্ছা, তো এই পদ সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে, কি কাজ করতে হয় তাদের? স্যার, পাবলিক ডোমেনে যতটা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি, সেখান থেকে আমি জানতে পেরেছি এই পদের মূল কাজ হলো ভূমি সংক্রান্ত রাজস্ব, তার জমা হিসেব, ও গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি কোনো জমির কনভার্সন হয়, মিউটেশন হয়, সেখানে ফিল্ড ইনকোয়ারি করা। আচ্ছা, এটা কোন দপ্তরের আন্ডারে রয়েছে এই রেভিনিউ ইন্সপেক্টর পদটা? মিনিস্ট্রি অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আচ্ছা, এই দপ্তরের এখন মন্ত্রী বা প্রতিমন্ত্রী কারা রয়েছেন? বর্তমানে এই পদের মন্ত্রী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আর কেউ কানেক্টেড আছে এই মিনিস্ট্রিতে? হ্যাঁ স্যার, প্রতিমন্ত্রী কানেক্টেড আছে, কিন্তু তার নাম আমার বর্তমানে মনে পড়ছে না। ওকে। দ্বিতীয় পদ তুমি বলেছো বিওয়াইও, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বিওয়াইও পদটা কেন পছন্দের? বিআইও পদটা পছন্দ এই কারণে, এখানে আমি কোনো এখানে আমি কারো আন্ডারে কাজ করব না। একটা সম্পূর্ণ নির্দিষ্ট অফিস থাকবে আমার জন্য, এবং সেখানে আমি আমার নিজের হয়ে কাজ করতে পারবো স্বাধীনভাবে। তাই আমার এই পদটি পছন্দ। আচ্ছা, এই
ব্লক ইউথ অফিসারটা কোন মন্ত্রকের আন্ডারে রয়েছে বা কোন দপ্তরের আন্ডারে রয়েছে? হুম, স্যার, মনে পড়ছে না এখন। ওকে। আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কি কি আছে? আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস আছে আর্টিকেল 4 এর অন্তর্গত 11টি। দু একটা বলতে পারবে? 11টি যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে তার মধ্যে আমাদের যে জাতীয় সংহতি রক্ষা করতে হবে, আমাদেরকে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা তাদের অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। আমাদের যে আমাদের যে হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে সেগুলো হচ্ছে রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, এবং সর্বশেষে যেটা হচ্ছে অ্যাড হয়েছে যে শিশু শিক্ষা, সেটি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস এর অন্তর্গত। আচ্ছা, সংবিধানে ফ্রিডম অফ স্পিচ এটার কথা কোথায় বলা আছে? ফ্রিডম অফ স্পিচ আছে ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 19(1) এর আন্ডারে। আর আর্টিকেল 19 এর 1 এর এ তে কি বলা আছে? রাইট টু স্পিচ, স্যার। আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন কে আছে ইন্ডিয়ার? মাননীয় শ্রী সিপি রাধাকৃষ্ণন। সুপ্রিম কোর্টের জাজ কে আছেন এখন? মাননীয় শ্রী জাস্টিস সূর্যকান্ত। আচ্ছা, তো তুমি তো এখন আউট অফ স্টেট রয়েছো, তো হ্যাঁ, পশ্চিমবঙ্গে যখন ছিলে এবং পশ্চিমবঙ্গের বাইরে যখন আছো, কি কি পরিবর্তন তুমি লক্ষ্য করছো? স্যার, পশ্চিমবঙ্গের বাইরে এখানে সংস্কৃতি তো একটা কালচারাল ডিফারেন্স থেকেই যায়। এখানে ভাষাগত একটা পার্থক্য রয়েছে, যেটা মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছে প্রথমত এখানে এসে। আর এখানে গুজরাটে মানুষ হচ্ছে ব্যবসায়িক বেশি, এরা কম্পিটিটিভ এক্সামের জন্য সেরকম প্রিপারেশন করে না, যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে ছাত্র যুব আছে তাদের থেকে এদের মেন্টালিটি অনেকটাই আলাদা। আচ্ছা, একটা ট্রেন্ডিং খুব নাম শোনা যাচ্ছে, CJP, এটার ফুল ফর্ম কি আর এরা কারা? সিজেপির ফুল ফর্ম হচ্ছে ককরোচ জনতা পার্টি। সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত একবার বলেছিল যে বলেছিলেন যে যারা হচ্ছে পেপার লিক করে তারা হচ্ছে ককরোচের সমতুল্য। কিন্তু আমাদের যে যুব দেশের যুবরা আছে তারা সেটা সেন্টিমেন্টাল হয়ে একটা সোশ্যাল মিডিয়াতে গ্রুপ বানায়, সিজেপি গ্রুপ। তাদের বক্তব্য হলো পেপার লিকের জন্য গভর্নমেন্ট দায়ী, এবং তারা তার ভুক্তভোগী, তাই কাউকে ককরোচ বলা উচিত নয়। আচ্ছা, এদের ফাউন্ডার কারা রয়েছে? এর যে ফাউন্ডার রয়েছে তিনি আমেরিকার বাসী অভিজিৎ দীপকে। ভেরি গুড। আচ্ছা, এর সঙ্গেই আরেকজনের নাম খুব চর্চায় এসেছিল, যিনি অনশন করছিলেন এবং যার জীবনের উপরে কাহিনী নিয়ে 3 ইডিয়টস বলে একটা সিনেমা বেরিয়েছিল, তো সেই ব্যক্তির নাম কি যিনি অনশন করছিলেন? মাননীয় শ্রী সোনাম ওয়াংচুক। ওনার সম্বন্ধে একটু বলো, কি জানো? মাননীয় শ্রী সোনাম ওয়াংচুক লাদাখের অধিবাসী, এবং লাদাখের যে বায়োডাইভার্সিটি সেটা বাঁচানোর জন্য তিনি বদ্ধপরিকর। তার জন্য তিনি অনশনে বসেছিলেন, এবং লাদাখকে আর আমাদের যে 12টা শিডিউল আছে তার মধ্যে 6 শিডিউলে অন্তর্গত করার কথা তিনি কেন্দ্রীয় সরকারের কাছে উপস্থাপন করেছেন। আমাদের দেশে কটা স্টেট আর কটা ইউটি রয়েছে?
আমাদের দেশে বর্তমানে 28টি রাজ্য এবং 7টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। 7টা ইউনিয়ন টেরিটরির নাম বলো। দাদরা ও নাগার হাভেলি, দমন ও দিউ, পুডুচেরি, দিল্লি, চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষদ্বীপ। বুঝলাম। আচ্ছা, তোমার নামের অর্থ কি? আমার নামের অর্থ হলো একাগ্রতার সাথে অধ্যবসায় করা। তুমি এই চাকরিটা না পেলে কি করবে? আমি এই চাকরিটা না পেলে আবার প্রথম থেকে পড়াশোনা শুরু করব, যাতে পরবর্তীতে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সাথে যুক্ত হতে পারি। ওকে। নেটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ডলফিন টাইফুন এটা কি জিনিস? ডলফিন টাইফুন বর্তমানে চায়নাতে এক বিধ্বংসীকারী ঘূর্ণিঝড়। এটা চায়নার ঠিক কোন জায়গায় হয়েছে মেনলি? স্যার বর্তমানে মনে পড়ছে না। তাইওয়ানের নাম শুনেছো? হ্যাঁ স্যার। তো এটা কি তাইওয়ানে হয়েছে না অন্য কোথাও হয়েছে? স্যার সরি স্যার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল চন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়? সরি স্যার, বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়? তাহলে প্রফুল্লচন্দ্র কি দোষ করলো? প্রফুল্ল চন্দ্র ঘোষ। টাইটেল মনে পড়ছে না স্যার। আর ঠিক করে বলো, প্রফুল্লচন্দ্র রায় না প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি বিধানচন্দ্র রায়? প্রফুল্ল চন্দ্র ঘোষ। আচ্ছা, তুমি শিওর প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি প্রফুল্লচন্দ্র রায়? স্যার কনফিউশন হচ্ছে, বলতে পারবো না এখন। ওকে। আমাদের প্রথম রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের? সরি স্যার, মনে পড়ছে না। সরোজিনী নাইডু কে ছিলেন? সরোজিনী নাইডু একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী ও ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত। তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রীও বটে। আচ্ছা, সরোজিনী নাইডু প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশের, তাই তো? হ্যাঁ স্যার। আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তাই তো? হ্যাঁ। তাহলে সুচেতা কৃপালিনী কি কে ছিলেন? সুচেতা কৃপালিনীর নাম শুনেছো? হ্যাঁ স্যার। উনি কে ছিলেন? স্যার সরি স্যার। আচ্ছা, ভারতবর্ষে এখনো পর্যন্ত মহিলা রাষ্ট্রপতি কারা হয়েছেন? মাননীয় শ্রী প্রতিভা পাটিল এবং বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি। বর্তমান কে রাষ্ট্রপতি রয়েছে? বর্তমান রাষ্ট্রপতির নাম কি তন্ময় দাস? না স্যার। তাহলে? স্যার টেনশনের মানে সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার হবি কি? প্লেইং ক্রিকেট। আচ্ছা, তোমার যেখানে তোমার বাড়ি সেটার পিনকোড কত? 732142। ওকে। তা প্লেইং ক্রিকেট তুমি ব্যাটসম্যান না বোলার না অলরাউন্ডার?
স্যার কোনোটাই না, শুধু খেলতে ভালোবাসতাম, সেভাবে খেলার সাথে যুক্ত হওয়া হয়নি কখনো। ওকে। ডিআরএস নামটা নিশ্চয়ই শুনেছো। এই ডিআরএস এর হ্যাঁ, ফুল ফর্ম কি? সরি স্যার, মনে পড়ছে না। ওকে। তোমার পছন্দের ক্রিকেটারের নাম বলো। আমার পছন্দের ক্রিকেটার হলো ইউবরাজ সিং। আচ্ছা, ইউবরাজ সিং একটা বোলারকে 6টা 6 মেরেছিল। কোন বোলারকে মেরেছিল? ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে। ভেরি গুড। আচ্ছা, আর উনি কোনো একটি টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, যেটায় ভারতও বিশ্ব সেরা হয়। সেটা কোন টুর্নামেন্ট? 2007 এর যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও তিনি সেরা হয়েছিলেন, এবং 2011 সালে ভারতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল 50 ওভার, সেখানেও তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। আচ্ছা, 2011-র স্মৃতিটা নিশ্চয়ই সামনে রয়েছে, যে ধোনি একটা 6 মেরে ভারতকে বিশ্বসেরা করেছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তখন ধোনি যখন 6টা মারলেন, তখন নন স্ট্রাইকার এন্ডে কোন ব্যাটসম্যান ব্যাট করছিল? ইউবরাজ সিং। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ তন্ময়। তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করলাম। তোমার পছন্দের খেলোয়াড় যুবরাজ সিং তখন নন স্ট্রাইকার এন্ডে ছিল এবং গিয়ে জড়িয়ে ধরে ধোনিকে, এবং বিশ্বসেরা হয় ভারত। তোমার ইন্টারভিউটা নিলাম। তুমি খুব ভালো ক্যান্ডিডেট, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, বা অনেক কিছু মনে পড়ে না, বা অনেক কিছু কনফিউশন তৈরি হয়, এবং তার জন্যই মক ইন্টারভিউ নেওয়া হয়। এটা একটা লার্নিং প্রসেস। এখান থেকে আমরা শিখবো, তুমি শিখবে, আরো তোমাকে যারা দেখছে তারা শিখবে। তো আগামী দিনে এখান থেকে তোমাকে যেগুলো শুধরে নিতে হবে সেগুলো হচ্ছে, কোনো কিছু উত্তর দেওয়ার আগে একটু চিন্তা করে উত্তর দাও। ঠিক আছে? এবং যেটা তোমার জানা নেই সেটা বাড়তি বলতে যাবে না। আমি তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে সরোজিনী নাইডু কে, তখন তুমি সরোজিনী নাইডু সম্বন্ধে বলছিলে, হঠাৎ করে তোমাকে কেউ বলতে বলেনি যে উত্তরপ্রদেশের উনি প্রথম মুখ্যমন্ত্রী বা মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে? মানে তুমি সরোজিনী নাইডুরটা যখন জানো না বা কনফিউশন আছে পুরোটা, তখন তুমি ওই স্বাধীনতা সংগ্রামী বা সামান্য কিছু ওনার সম্বন্ধে বলে চুপ করে যেতে পারতে। কিন্তু যখনই তুমি ওটা বললে, তখন কিন্তু তোমাকে আমি চেস করলাম। উত্তরপ্রদেশের মহিলা মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে ভারতবর্ষে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী। ঠিক আছে? সরোজিনী নাইডু নয়। ঠিক আছে? তো ফলে এই জায়গাটা একটা কনফিউশন হয়েছিল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওই ভুল উত্তরটার পর থেকে তোমার যে কনফিডেন্স ছিল সেটা আস্তে আস্তে লো হতে শুরু করে, এবং লাস্টে গিয়ে এমন একটা জায়গা আসে যেখানে তুমি ভারতের রাষ্ট্রপতির নামও মনে করতে বলতে পারলে না। বোঝা গেল? হ্যাঁ, তো মাননীয় শ্রী দ্রৌপদী মুর্মু হ্যাঁ, মহাশয়। একদম একদম। তো এই যে এই হাসিটা ধরে রাখতে হবে। আর যে প্রশ্নটা পারলে না সেটা নিয়ে আর ইন্টারভিউ চলাকালীন আর চিন্তা করা যাবে না। ঠিক আছে? চিন্তা করতে হবে যে পরের প্রশ্নটা কি আসছে এবং সেটার উত্তর কিভাবে দেব। মানুষ যে কোনো প্রশ্নই ভুলে যেতে পারে, এটা একটা লার্নিং প্রসেস, এবং ইন্টারভিউ এর দিনও ভুলে যেতে পারে। আমি এরকমও মানে অফিসারকে চিনি যারা পরবর্তীতে চাকরি পেয়েছে, জয়েন্ট বিডিও হয়েছে, বিডিও হয়েছে, তারা বাড়ির নিজের পিন কোডটা পর্যন্ত বলতে পারেনি নার্ভাস হয়ে গিয়ে। যার জন্য আমি তোমাকে পিএসসি তে যেরকম জিজ্ঞেস করা হয়, ঠিক সেই একই রকম ভাবে তোমাকে তোমার বাড়ির পিন কোডটা জিজ্ঞেস করেছিলাম। তো তখন দেখলাম তুমি পিন কোডটা বলতে পারছো। তো তার মানে তুমি নার্ভাসনেস তোমার মধ্যে কাজ করলেও তোমার মাথায় তখনও পর্যন্ত ওই যে প্রশ্নগুলো পারলে না সেগুলো ঘুরছিল। তো ফলে এখান থেকে শিখতে হবে, এবং যখন তুমি এই মক ইন্টারভিউ অনেকবার দেবে, দুবার, তিনবার, পাঁচবার, যতবার দেবে তত দেখবে পলিশ হয়ে যাবে, এবং আশা করছি পরবর্তীতে খুব ভালো ইন্টারভিউ দেবে। এবং খুব ভালো ক্যান্ডিডেট, পার্সোনালিটি অসাধারণ। ঠিক আছে? ব্যক্তিত্ব রয়েছে। আমরা যতই এটাকে ইন্টারভিউ বলি, এটা তো আসলে ইন্টারভিউ নয়, এটা আসলে পার্সোনালিটি টেস্ট। তো উত্তর পারছো কিনা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পার্সোনালিটি আছে কিনা, তোমার ব্যক্তিত্ব আছে কিনা। তো তোমার ব্যক্তিত্ব আছে, সুন্দর চেহারা, সুন্দর দেখতে, অ্যাপিয়ারেন্স খুব ভালো, কথা খুব সুন্দর বলো, গলার আওয়াজ খুব পরিষ্কার। কোনো চিন্তার কারণ নেই। প্রশ্নের উত্তর একদিন কেউ পারতেও পারে, নাও পারতে পারে। এর জন্য খুব একটা ফারাক কিছু হয় না। তুমি কনফিডেন্স রাখো এবং প্রিপারেশন নাও, তুমি অবশ্যই চাকরি পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেল যারা দেখছো তাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999। যারা মক ইন্টারভিউ দিতে চাইছো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যারা আমাদের ইন্টারভিউ এর গাইডেন্স ব্যাচে যুক্ত হতে চাইছো
সে বিষয়েও আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।